দাবি পূরণের আশ্বাসে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, সারা দেশে ট্রেন চলাচল শুরু। ফের হত্যা, দখল, চাঁদাবাজিতে শিশু সন্ত্রাসীরা, জামিনের আগে আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি বিবেচনার প্রয়োজনীয়তার কথা বললেন বিশ্লেষকরা। বিপিএলে মিরপুরে দুপুরে মুখোমুখি হচ্ছে চিটাগাং কিংস ও রংপুর রাইডার্স। সন্ধ্যা লড়বে ঢাকা ক্যাপিটাল ও ফরচুন বরিশাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাবি পূরণের আশ্বাসে রেল ধর্মঘট প্রত্যাহার করেছেন রেলের রানিং স্টাফ ও কর্মচারীরা। সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। জনভোগান্তি ও উদ্ভূত সমস্যার সমাধানে রাত 2:30টার দিকে শ্রমিক নেতা, রেল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে রেল উপদেষ্টা ফয়জুল কবির খানের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মিন্টু রোডে রেলপথ উপদেষ্টার বাসায় এই বৈঠক হয়েছে। পরে আন্দোলনকারী রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর কমলাপুর রেল স্টেশনে সকাল 6টা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। স্টেশনে আসছেন যাত্রীরা। এর মধ্যে দিয়ে 26 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হল। জামিনে বের হয়ে আবারও হত্যা, দখল আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে শিশু সন্ত্রাসীরা। আতঙ্কিত সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শিশু সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেওয়ার আগে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী নাজুক পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি ছিল। দায় সরকারকেই নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে মার্কেট নিয়ে দ্বন্দ্বের জেরে 2 ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। অভিযোগ ওঠে এর পেছনে হাত রয়েছে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন এবং ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের। 2 জানুয়ারি মিরপুর জুট ব্যবসায়ীকে কেন্দ্র করে বোমা ফাটায় সন্ত্রাসীরা, আহত হয় 2 ব্যবসায়ী। এরকম আরো অসংখ্য জমি, ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ রয়েছে। গেল বছর 5 আগস্টের পর জামিনে কারাগার থেকে বের হয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাওয়া নানা অভিযোগ স্বীকারও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, দায় রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রের পুলিশ আছে, রাষ্ট্রের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, বিজিবি আছে, আনসার আছে, তার আদালত আছে, তার সমস্ত মেকানিজম আছে। সেটা তো আমার নাই। এটা আমি তো ট্যাক্স দিচ্ছি সরকারকে, সেই জন্য। তা আপনি কাজ না করলে তো আমি কেন ট্যাক্স দিচ্ছি? জামিনে মুক্ত হওয়ার পরে তারা যে অপরাধ কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা, মাদক, অস্ত্র বাণিজ্য কিংবা আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, এই প্রসঙ্গগুলোতে তাদের কারো কারো যে আবার অপরাধমূলক যে দৌরাত্ম্য বা তৎপরতা আমরা যেভাবে দেখছি, তার মানে এটা একদম স্পষ্ট যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কোনো নজরদারির মধ্যে রাখতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে শীর্ষ সন্ত্রাসীদের জামিন, বাড়তি চাপ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ওপর। এই ধরনের পরিস্থিতিতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে দায় দিলেই হবে না, বরং তাকে সহযোগিতা করার যেরকম প্রশ্ন আছে, সেটা আইন অঙ্গন থেকে বাস্তবতা বুঝে সহযোগিতা করা, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা করা। একদম সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যদি আপনার সদিচ্ছা থাকে, তাহলে সেটা বাস্তবায়ন করাটা কঠিন। সেই বাস্তবায়নটা কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাকে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমরা জানি যে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের আছে, কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী যার নামে অনেকগুলো মামলা, তো তিনি জামিনে কিভাবে মুক্ত হন? তাহলে পরে এখানে সরকার পক্ষের আইনজীবীরা কোথায় থাকেন? এমন বাস্তবতায় 3 সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্ত হয় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। তার বিরুদ্ধে রয়েছে 13টি মামলা। 14 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয় সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন। তার বিরুদ্ধে রয়েছে 30টির বেশি মামলা। 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্ত হয় আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। 10টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। 12 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মেলে ফ্রিডম রাসু ও পিচ্চি হেলালের। দুজনের বিরুদ্ধে আছে 21টি মামলা। একই দিন মুক্তি পেয়েছে টিটন। জিয়া খান, বাংলা ভিশন,
ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপন দেওয়ান। চলে যাচ্ছি তার কাছে। দীপন, কমলাপুর রেল স্টেশনে এখন কি পরিস্থিতি দেখছেন? ট্রেনগুলো কি শিডিউল অনুযায়ী ছাড়ছে? যেহেতু একটা দীর্ঘ সময়ে রেলের রানিং স্টাফদের একটা কর্মবিরতি ছিল এবং গতকালকে মধ্যরাতে বা আজকে দিবাগত রাতে বলা যায় যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, সেই কারণে অনেক যাত্রীর মধ্যে আসলে তথ্যটি জানা নেই এবং সেই হিসাবে আমরা দেখেছি যে আসলে কমলাপুরে আজকে ট্রেনের যাত্রীদের যে উপস্থিতি সেটি কিছুটা কম, কারণ যেহেতু মধ্যরাতে ট্রেনের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণাটি এসছে, যার কারণে অনেক যাত্রী তাদের এই তথ্যটি জানানি এবং যার কারণে অনেকে আসলে যাবেন কি যাবেন না ট্রেনে চড়ে সেটির ব্যাপারে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের একটি সিদ্ধান্ত ছিল। তবে সকালবেলা যারা জানতে পেরেছেন তারাই আসলে মূলত এখানে এসছেন, তারা টিকিট কাটছেন এবং আপনি যেটি জিজ্ঞেস করেছেন যে ট্রেনের শিডিউল, এখন পর্যন্ত সকাল থেকে যেই ট্রেনগুলো ছেড়েছে সেগুলো সঠিক শিডিউল মেনেই মোটামুটি চলাচল করছে। কিছুটা বিলম্বের বিষয় রয়েছে, তবে সেইদিকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। সেটি আসলে যেহেতু বন্ধ ছিল, কর্মবিরতি ছিল, সেটিকে আবার পুনরায় সচল অবস্থায় নিয়ে আসা হচ্ছে, সেই কারণে কিছু তৎপরতার বিষয় থাকে, কর্মব্যস্ততার বিষয় থাকে, সেটির কারণে কিছু খুব স্বল্প সময়ের বিলম্ব হয়েছে। তবে সেই হিসাবে সেটিকে আসলে শিডিউল বিপর্যয় বলা যায় না। আর আমরা এখানে ট্রেনের যেই রানিং স্টাফ রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু তাদের মূল যেই দুটো দাবি ছিল, একটি হচ্ছে মাইলেজের বিষয়টি এবং আরেকটি হচ্ছে যে মাইলেজের এই বিষয়টির সাথে সেটি পেনশনে যোগ হওয়া, এটি যেহেতু গতকালকে রাতের মিটিংয়ে মেনে নেওয়া হয়েছে, সেই হিসেবে তারা এই প্রত্যাহার করেছেন এবং তারা আগের মতোই স্বাভাবিকভাবেই তাদের কাজ চালিয়ে যাবেন এবং রেলের চলাচল যেন কোনো ধরনের বিঘ্ন না হয়, স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকে, সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। আইরিন, ধন্যবাদ দীপন। দর্শক, ট্রেন চলাচলের খবর জানাচ্ছিলেন দীপন দেওয়ান। ফিরছি অন্যান্য সংবাদে। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। প্রয়াগরাজ বা সাবেক এলাহাবাদে এই দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা গুরুতর। এই আয়োজনের বিশেষ নির্বাহী কর্মকর্তা আকাঙ্ক্ষা রানা গণমাধ্যমে জানিয়েছেন, পদদলনের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। 29 জানুয়ারি মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে পুণ্যার্থীকে ব্যাপক জনসমাগম হয় মঙ্গলবার। পুণ্যস্নানের জন্য সেখানে যাওয়া পুণ্যার্থীদের ভিড় সামাল দেওয়ার ব্যারিকেড ভেঙে মর্মান্তিক এই দুর্ঘটনা হয়। মূলত ব্যারিকেড ভেঙে গেলে কর্ণাটক থেকে যাওয়া অন্তত 60 জন মানুষের একটি বহরে হুড়োহুড়ি শুরু হয়। এতে ভিড়ের চাপে পড়া নারী পুরুষের চিৎকারে আতঙ্ক আশেপাশে ছড়িয়ে পড়ে। এই মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে একদিনেই 10 কোটির বেশি মানুষ এখানে জড়ো হবেন বলে ধারণা করছেন স্থানীয় প্রশাসন। 13 জানুয়ারি থেকে গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর মোহনায় শুরু হওয়া 6 সপ্তাহ ব্যাপী কুম্ভ মেলা শেষ হবে আগামী 26 ফেব্রুয়ারি। প্রয়াগরাজ প্রশাসনের দাবি, এবারের কুম্ভ মেলায় এরই মধ্যে 15 কোটি মানুষ অংশ নিয়েছেন। এবার খেলা সংবাদ। বিপিএল টি20 একদিন বিরতির পর আজ আবারও শুরু হচ্ছে বিপিএল এ মাঠে লড়াই। মিরপুরে দুপুর 1:30টায় ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও রংপুর রাইডার্স। সন্ধ্যা 6:30টায় ম্যাচে লড়বে ঢাকা ক্যাপিটাল ও ফরচুন বরিশাল। বিপিএল এ 7 দলের এই লড়াইয়ে 10 ম্যাচে 8 জয়ে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছে রংপুর রাইডার্স। সমান ম্যাচে 8 জয় নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ফরচুন বরিশাল। এই দুই দল আরও 2 ম্যাচ হাতে রেখে এই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে সমস্যায় জর্জরিত দুর্বার রাজশাহী শেষ 3 ম্যাচ জিতে 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে রাজশাহীকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলগুলোর উত্থান পতনের দিকে। 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে কোয়ালিফায়ারের সম্ভাবনা জিয়ে রেখেছে চিটাগাং কিংস। তাদের হাতে এখনও 3 ম্যাচ আছে। 10 ম্যাচে 8 পয়েন্ট পঞ্চম স্থান থেকে শেষ 4-এ খেলার স্বপ্ন দেখছে খুলনা টাইগার্স। 10 ম্যাচে 3 জয় নিয়ে ষষ্ঠ স্থানে থেকে ঢাকা ক্যাপিটালের পরবর্তী রাউন্ডে খেলার আশা প্রায় শেষ। 11 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই বিপিএল সিজন 11-এ শেষ করতে চলেছে সিলেট
স্ট্রাইকার্স। এদিকে দল খারাপ করলেও ঢাকার ওপেনার তানজিদ তামিম 10 ম্যাচে 420 রান নিয়ে আসরের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার এবং 12 ম্যাচে 25 উইকেট নিয়ে বিপিএলে এক মৌসুমে সর্বাধিক শিকারের রেকর্ড গড়ে সেরা বোলার রাজশাহী তাসকিন আহমেদ। আইসিসি 4 বছর দায়িত্ব পালনের পর আইসিসির প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেওফ অ্যালারডাইস। নতুন চ্যালেঞ্জ নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অপারেশনস ম্যানেজার। অ্যালারডাইসের পদত্যাগের কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। আইসিসি বলছে তার উত্তরসূরি নিয়োগ দিতে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ গত 1 ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার 2 মাসের মধ্যে সরে দাঁড়ালেন অ্যালারডাইস। ক্রিকেট অস্ট্রেলিয়ায় ক্রিকেট অপারেশনস ম্যানেজারের দায়িত্ব পালনের পর 2012 সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালের নভেম্বরে পূর্ণকালীন দায়িত্বে আইসিসির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। এর আগে 8 মাস ছিলেন ভারপ্রাপ্ত দায়িত্বে। সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় মনে করে অ্যালারডাইস বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সম্মানের বিষয়। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তিক স্থাপনে যে ফলাফল অর্জন করেছেন তাতে নিজেকে ভীষণভাবে গর্বিত মনে করছেন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।